কোষ্ঠকাঠিন্য বা ইংরেজিতে বলা হয় কনস্টিপেশন। এটা খুবই একটি কমন উপসর্গ বা রোগ। এই কোষ্ঠকাঠিন্য হচ্ছে অন্য রোগের উপসর্গ এবং কোষ্ঠকাঠিন্যে বা কনস্টিপেশনে ভোগেন নাই জীবনে কখনো এরকম লোক পাওয়া মুশকিল। কোষ্ঠকাঠিন্যের এরকম প্রায়ই হয়ে থাকে, কিন্তু কখন আমরা বলবো যে এটা মেডিকেলি ইম্পর্টেন্ট বা গুরুত্ব বহন করে, অথবা কিভাবে আমরা সংজ্ঞায়িত করব যে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য। যদি কোনো একজন প্রাপ্তবয়স্ক লোকের মল সপ্তাহে 3 বারের কম নির্গত হয়, অথবা তিনি যে মলটা ত্যাগ করেন সেটা যদি খুব অস্বাভাবিকভাবে শক্ত, কঠিন বা খড়খড়ে হয়, তাহলে সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হবে। এবং সেটা যদি দীর্ঘ 3 মাস যাবৎ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা লং টার্ম কনস্টিপেশন। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। এই কোষ্ঠকাঠিন্যের অনেকগুলো কারণ আছে। পরিপাকতন্ত্র কিছু কারণ এবং অন্যান্য কিছু অনেকগুলো কারণ বিদ্যমান। পরিপাকতন্ত্রের কারণ হচ্ছে যদি পাকস্থলী থেকে খাদ্যটা সহজে অন্ত্রে না ঢুকে, অর্থাৎ পাকস্থলীর শেষাংশ যদি সংকুচিত থাকে, অথবা ক্ষুদ্রান্তে বা বৃহদান্তের কোথাও যদি সংকুচিত হয়ে যায়, সেই সংকোচনটা হতে পারে আলসার থেকে, হতে পারে জন্মগতভাবে, হতে পারে কোনো ক্যান্সার থেকে, অথবা একেবারে পায়ুপথের দিকে যদি কোনোভাবে স্টেনোসিস অথবা স্ট্রিকচার অর্থাৎ সংকুচিত হয়ে যায় বা সরু হয়ে যায়, তাহলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। আর কিছু অন্য রোগের উপসর্গ হিসেবে কনস্টিপেশন হতে পারে। বিশেষ করে যদি স্নায়ু রোগে ভুগেন, খুব কমন দেখা যায় যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে অথবা স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যদি শয্যাশায়ী থাকেন, অথবা বড় কোনো অপারেশন অথবা বড় কোনো দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে যদি শয্যাশায়ী থাকেন, অথবা মেরুদণ্ডের কোনো অংশে যদি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে ওনার নার্ভের স্টিমুলেশন নাই, তাহলে কিন্তু কনস্টিপেশন হতে পারে। তাছাড়া পার্কিনসন ডিজিজ অথবা ডিমেনশিয়া হচ্ছে ভুলে যাওয়া। বৃদ্ধ লোক যারা রেগুলার বাথরুম করতে ভুলে যান অথবা পানি খেতে ভুলে যান, তাদের ক্ষেত্রেও এটা খুব সাধারণভাবে দেখা যায়। তাছাড়া দীর্ঘদিন ধরে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, অথবা যদি হরমোনের কোনো সমস্যা থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম, তাহলে কনস্টিপেশন হতে পারে। অথবা শরীরে যদি কোনো মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম থাকে, তাহলে হতে পারে। আর কিছু ওষুধের জন্য হতে পারে, বিশেষ করে প্রেশারের কিছু ওষুধ, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা ক্যালসিয়াম যদি বেশি প্রয়োজনের তুলনায় বেশি খায়, অথবা আয়রন ট্যাবলেট যদি প্রয়োজনের তুলনায় বেশি খায়, তাহলে কিন্তু কনস্টিপেশন হতে পারে। তাছাড়া কিছু স্বভাবগত কারণেও কনস্টিপেশন হয়, যেমন যদি কেউ যদি শাকসবজি, ফলমূল এবং পানি যথাযথভাবে না খায় এবং খাবারের মধ্যে যদি কোনো আঁশ না থাকে, কনস্টিপেশন হতে পারে। তাহলে যে কারণেই হোক না কেন, যদি সেটা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ডাক্তারের কাছে আসতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওনার যদি জীবনযাত্রা এবং খাবারের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকে, সেটা কারেকশন করতে হবে। বিশেষ করে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। দৈনিক কমপক্ষে 8 গ্লাস পানি পান করবেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি খাবেন এবং এমন শাকসবজি খাবেন যার মধ্যে বেশি পরিমাণে আঁশ বিদ্যমান, যেমন ডাঁটা, সজনে, পুঁই শাক, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, এই ধরনের সবজি গ্রহণ করবেন। এবং ফলমূল খাবেন, সেই ফলমূল হচ্ছে চামড়াসহ, যেমন আপেল কামড়িয়ে খাবেন, কুল, বরই এগুলো খেতে পারেন। নিয়মিত ব্যায়াম করবেন, হাঁটবেন, কায়িক পরিশ্রম করবেন, সময় মতো ঘুমাবেন এবং প্রয়োজন হলে ডাক্তার যদি মনে করেন যে কিছু টেস্ট করা লাগবে, সেই টেস্টগুলো করবেন। বিশেষ করে ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের বা হরমোনের কোনো সমস্যা আছে কিনা, সেই টেস্ট করবেন। এবং ডাক্তার সাহেব যদি মনে করেন ওনার নার্ভের কোনো সমস্যা আছে, তাহলে সেরকম কোনো টেস্টের প্রয়োজন হলে সিটি স্ক্যান বা এমআরআই করে নিতে পারেন। আর যদি
মনে করা হয় যে পরিপাকতন্ত্রের কোনো রোগের জন্য হচ্ছে, তাহলে কিন্তু এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি সহ প্রয়োজনীয় টেস্ট করে রোগটা শনাক্ত করতে হবে। অর্থাৎ কনস্টিপেশন খুবই সাধারণ রোগ হলেও যদি সেটা দীর্ঘস্থায়ী হয় এবং তার সাথে যদি দেখা যায় যে রোগীর রক্ত স্বল্পতা আছে, ওজন কমে গেছে, অপুষ্টি দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেটা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করে চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো থাকবেন। এবং মোদ্দা কথা হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ঘুমাতে হবে, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ সবাইকে।